আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী সভা, সেখানে দিলীপ ঘোষের না উপস্থিত থাকা এবং কলকাতার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভা ছিল, সেখানে রাজ্যের ছোট বড় থেকে শুরু করে মন্ডল সভাপতিরা সবাই সেখানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র দিলীপ ঘোষ সেখানে অনুপস্থিত ছিলেন এবং তার অনুপস্থিত থাকার একাধিক কারণ এবং এই মুহূর্তে দিলীপ ঘোষের পজিশন কি হতে যাচ্ছে রাজ্য রাজনীতিতে এবং সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো যে দিলীপ ঘোষ অমিত শাহের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে বা সমাবেশে না থাকা এবং আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সমাবেশ, সেই সমাবেশে আমন্ত্রণ না পাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বলেছিলেন পদাধিকার নয়, তাই তিনি ডাক পাননি। কলকাতার কোনো কর্মসূচি নিয়ে হয়তো ডাক পাবেন। সেই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই কলকাতাতেও রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি ছিল, কিন্তু অমিত শাহের কর্মসূচিতেও সেখানে দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন। রাজ্য স্তরের অন্য নেতারা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সবাই থাকার ডাক পেয়ে গেছিলেন, কিন্তু শুধুমাত্র পদাধিকার নন, রাজ্য কমিটির সাধারণ সদস্যরাও ডাক পেয়েছিলেন। শুধুমাত্র দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। নেতাজির ইন্দোর স্টেডিয়ামের বিভিন্ন স্তরের পদাধিকারদের ডাকা হয়েছে। আমি কোনো পদে নেই, তাই আমাকে ওই যে সমাবেশে ডাকা হয়নি, কিন্তু নির্দিষ্ট কোনো পদে বা দায়িত্ব না থাকলেও দিলীপ ঘোষ রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য, দলের প্রাক্তন রাজ্য সভাপতিও। সেই সূত্রে শাহের সভায় তার ডাক পাওয়ার কথাই ছিল, কিন্তু দিলীপ ঘোষের জবাব, এমন কোনো বাধ্যবাধকতা নেই কোনো বৈঠকে বা সভায় তাকে ডাকা দরকার। কাদের সঙ্গে আলোচনা জরুরি সেইগুলো বুঝেই নেতৃত্ব এটাকে স্থির করে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং তিনি আরো বলেন যে রবিবার নেতাজির ইন্দোর স্টেডিয়ামের সভায় তার থাকা জরুরি নাও হতে পারে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে মন্ডল সভাপতি এবং তাদের উপরের স্তরে থাকা সব পদাধিকার অমিত শাহের এই সভায় আমন্ত্রিত ছিলেন এবং রাজ্য স্তরের নেতা এবং রাজ্য কমিটির সদস্যদের কাছে বিজেপির রাজ্য দপ্তর থেকে আমন্ত্রণ জানিয়ে ফোন করা হয়েছিল, কিন্তু রাজ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে সেই ফোন শুধুমাত্র পদাধিকার নয়, রাজ্য কমিটির সব সদস্যের কাছে গিয়েছিল। দিলীপ ঘোষ সেই বন্ধনের বাইরে নন, তিনি সে পদে থাকুক আর না থাকুক কিন্তু রাজ্য কমিটিতে রয়েছেন, রাজ্যের কোর কমিটির সন্তেও তিনি রয়েছেন, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী তার ডাক পাওয়ার সুযোগ ছিল। যদিও রাজ্য বিজেপির আরো এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ও নেতাজি ইন্দোরের সভায় যে নেতা অমিত শাহের সভা ছিল সেখানে ডাক পাননি, তবে তার ব্যাখ্যায় তিনি 75 বছর বয়স হওয়ার পরেও আর বিজেপির সংগঠনে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি ডাক পাননি। এটাই দলের নিয়ম। তাই আমার কাছে নেতাজি ইন্দোরের সভায় যাওয়ার আমন্ত্রণ আসেনি, কিন্তু দিলীপ ঘোষের বয়স এখন 75 হতে অনেক দেরি, তাই তার রাজ্য রাজনীতিতে সক্রিয়তার কোনো বাধা নেই। যেমন বাধা নেই আরো এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহের ক্ষেত্রেও। তিনি রবিবারের সভায় যাওয়ার যে আমন্ত্রণ পত্র পেয়েছিলেন এবং তিনি উপস্থিত ছিলেন। কেন দিলীপ ঘোষ অমিত শাহের সভা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আলিপুর সভায় ডাক পাননি তা নিয়ে রাজ্য বিজেপির কোনো নেতাই প্রকাশ্যে মুখ খুলছেন না, কিন্তু এর মূল কারণ যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিত এবং তার পরবর্তীকালে বিতর্কে দলের রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দিলীপ ঘোষের প্রকাশ্য তোপ এবং তা নিয়ে অনেকেরই সংশয় নেই এবং সেই বিতর্ক যখন তুঙ্গে, তখন সংবাদ মাধ্যমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষ একাধিকবার প্রশস্তি সূচক মন্তব্য করেছিলেন। তাতেই দিলীপ ঘোষের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিজেপির একাংশ। দীঘায় যাওয়ার পথে দিলীপ ঘোষ বলেছিলেন জগন্নাথ মন্দির বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু জাগরণেরই কাজ করেছেন এবং দীঘায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন এই যে এত বড় একটা কাজ আপনার হাত দিয়ে হলো। পরে একটি চ্যানেলে দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ক্লিন চিট দিয়েছিলেন এবং সাম্প্রদায়িক কথা বা সাম্প্রদায়িক তোষণের যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই করে আসে, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী করতে রাজি হননি এবং তৃণমূলের অনেকেই দুর্নীতি করলেও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলে তিনি মন্তব্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে কোনো সাম্প্রদায়িক হিংসায় জড়িত নন বলে দিলীপ ঘোষ তিনি একটি মন্তব্য করেছিলেন এবং বিজেপি সূত্রের দাবি এই সাক্ষাৎকারই দিলীপ ঘোষের জন্য সবচেয়ে ক্ষতি হয়েছে। তার আগে পর্যন্ত দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেও রাজ্য নেতৃত্বের একাংশে দূরত্ব মিটিয়ে নেওয়ার পক্ষপাতিত্ব ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দিলীপ ঘোষের যে দরাজ শংসাপত্র বা দরাজ সার্টিফিকেট দলের কোনো অংশই মেনে নিতে পারেননি। আরএসএস এর দক্ষিণবঙ্গের সদর দপ্তর কেশব ভবনেও দিলীপ ঘোষের এই মন্তব্যে নড়েচড়ে বসে এবং উপযুক্ত মহলে প্রয়োজনীয় পরামর্শ এবং আরএসএস এর তরফ থেকে পৌঁছে যায় বলে এমনটাই জানা যাচ্ছিল, তবে প্রকাশ্যে কেউ তা নিয়ে মুখ খোলেনি এখনো পর্যন্ত। তবে প্রকাশ্যে যা দেখা গিয়েছে তা হলো রাজ্য বিজেপির সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দিলীপ ঘোষের অনুপস্থিতি এবং আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে দিলীপ ঘোষের ডাক না পাওয়া, সঙ্গে কলকাতার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভা ছিল সেখানে
রাজ্যের সমস্ত বড় ছোট বড় সবাই উপস্থিত ছিলেন এবং মন্ডল সভাপতিরাও সেখানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র ডাক পাননি দিলীপ ঘোষ। তবে রাজ্য বিজেপির একাংশের ব্যাখ্যা, দিলীপ ঘোষের সম্মানের কথা ভেবেই তাকে নেতাজির ইন্দোরের সভা থেকে দূরে রাখার কথা ভাবা হয়েছিল এবং সেই সভায় শুধু রাজ্য স্তরের নেতা বা পদাধিকারীরা থাকবেন না, জেলা এবং মন্ডল স্তরের থেকে কয়েক হাজার কর্মী আসবেন এবং দিলীপ ঘোষকে সামনে পেয়ে কেউ যদি অনিয়ন্ত্রিত আবেগে ক্ষোভ উগরে দেয় তাহলে সেটা দলের জন্য অস্বস্তিকর হতে পারে এবং দিলীপ ঘোষের সঙ্গে নির্দিষ্ট বিষয়ে দলের মতানৈক্য তৈরি হয়। রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষের সম্পর্কে প্রকাশ্যে কোনো রকম অবমাননাকর মন্তব্য করেনি, কিন্তু নেতৃত্বের সেই সংযম যে সাধারণ কর্মীদের মধ্যে নাও থাকতে পারে, সেটাই একটা বড় কারণ হতে পারে। কারণ জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যোগ দেওয়ার পরের দিন কলকাতায় ফেরার পথে দলীয় কর্মীদের প্রকাশ্য বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং কোলাঘাটে দিলীপ ঘোষের প্রস্তাবিত একটি চা চক্র ছিল, সেই চা চক্রে বিজেপির কর্মী যে সমর্থকরা ছিল তাকে দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপরে দিলীপ ঘোষের সুর আরো চড়েছিল। অতএব সাধারণ কর্মীদের কোনো অংশের মধ্যে যাতে আগের চেয়ে বেশি ক্ষোভ তৈরি না থাকতে পারে, তাই আপাতত দিলীপ ঘোষকে এ ধরনের কর্মসূচি থেকে দূরে রাখা হবে বলে বিজেপির একটি অংশের মনে করছে। কারণ দিলীপ ঘোষের যে স্তরে নেতাদের প্রকাশ্যে কর্মীদের যে তিক্ত আদান প্রদান, এমনটা বিজেপির নেতৃত্ব চাইছে না। তবে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেই দিয়েছিলেন যে দিলীপ ঘোষ আমাদের পার্টির নেতা, তিনি যে শেষ পদে ছিলেন সেটি হলো সর্বভারতীয় সহসভাপতি। তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওনাদের নেই, তাই যা সিদ্ধান্ত নেওয়ার সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় কমিটি নেবে। এই মুহূর্তে দিলীপ ঘোষের অবস্থান আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর যে মিটিং, সেখানে দিলীপ ঘোষের না ডাক পাওয়া এবং কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে সমাবেশ হলো, যেখানে অমিত শাহ এসেছিলেন, রাজ্যের ছোট বড় সমস্ত নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং মন্ডল সভাপতিরাও সেখানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র দিলীপ ঘোষ তথাগত রায় যদিও তিনি বলে দিয়েছিলেন যে তার বয়স 75 হয়ে গেছে, কিন্তু দিলীপ ঘোষের এখন রাজনৈতিক জীবন, দীর্ঘ জীবন এখনো বাকি আছে। সেই দিক থেকে দিলীপ ঘোষের না ডাক পাওয়া এক প্রকার একটা বড় রকম বঙ্গ রাজনীতির একটা অঘটন বলা যেতে পারে। যেহেতু দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে উপস্থিত ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন দীঘার যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশংসা করেছিলেন। তার ফলে দলের ভেতরে দলের যে বিভিন্ন নেতার সঙ্গে দিলীপ ঘোষের একটা মতানৈক্য তৈরি হয়, যেটা বিভিন্ন সোশ্যাল সাইটে সেটা চলে আসে। এক পক্ষ আরেক পক্ষের, অর্থাৎ বিজেপি যে আদি বিজেপি এবং নব বিজেপির একটা তীব্র বাক বিতণ্ডা প্রকাশ্যে চলে আসে। তার ফলে দলের যে ভাবমূর্তি 2026-এর বিধানসভার আগে একটা নষ্ট হচ্ছিল, তো সেই দিক থেকে দিলীপ ঘোষকে এক প্রকার বলতে গেলে কোণঠাসা করে রাখা হয়েছে। দিলীপ ঘোষকে এই মুহূর্তে কোনো সমাবেশ বা মিটিং এ আমন্ত্রণ জানানো হচ্ছে না, কারণ বিজেপির নিচু দলের কর্মীরা যদি আবার প্রকাশ্যে দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়, তাহলে সেটা 2026-এর বিধানসভার আগে দলের কাছে একটা বড় অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে। তা কি বলবেন আপনারা যে দিলীপ ঘোষের মতো একজন পোড় খাওয়া নেতা, যেখানে বঙ্গ রাজনীতিতে বিজেপির উত্থানের পেছনে দিলীপ ঘোষের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং দিলীপ ঘোষই প্রথমে যেখানে বিজেপি থেকে 2 থেকে 19 আসনে টেনে নিয়ে গেছিলেন। তো আপনারা যদি এইসব বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।